চারিদিকে কি অবস্থা দেখেছো? আর কদিন বৃষ্টি হলে জল একেবারে ঘরে উঠে যাবে। ওগো, এবার ঘরের চারিদিকে মাটি দিয়ে উঁচু করলে হয় না? হ্যাঁ গো, ভাবছি এবছর ভিটেটা উঁচু করব, নইলে যে এখানে থাকার একেবারে অনুপযোগী হয়ে যাবে। আমাকে এখন বার হতে হবে। সকাল সকাল দোকানে না গেলে খদ্দের এসে ফিরে যাবে। তবে আগের তুলনায় বেচাকেনা অনেকটাই কমে গেছে। বর্ষার সময় বেচাকেনা একটু কমই হয়। মানুষ কি ঘর থেকে বার হতে পারে? বৌদি, সকাল সকাল তুমি এসো এসো, আমাদের সাথে চা খাও। চারিদিকে যেভাবে জল উঠেছে, তোদের বাড়িতে একেবারে আসার মতো নেই। এখানে তোরা থাকিস কেমন করে বুঝি না বাপু। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে বৌদি, আমাদের তেমন কোনো অসুবিধা হয় না। মাধবী, যাও বৌদির জন্য চা নিয়ে এসো। আরে থাক না, চা আমি খেয়ে এসেছি। আমি এসেছি একটা দরকারে। আমার দাদা ছেলের মুখে ভাত, কাল যেতে বলেছে। একা একা যেতে ইচ্ছা করছে না। ছোট, তুই আমার সাথে যেতে পারবি? দিদি, আমার না সময় হবে না। তুমি আর দাদা গেলেই তো হয়। তোর দাদার কি আর আমার সাথে যাওয়ার সময় আছে? উনি যাবে না বলেই তো তোকে বলতে এসেছি। তোমার যদি যেতে মন চায় যেতে পারো, আমার একা থাকতে কোনো সমস্যা হবে না। আরে বাবা, আমি তো গিয়ে অনেকদিন থাকবো না, কাল গিয়ে পরশুই চলে আসবো। কিন্তু দিদি, কোনো কিন্তু না, কাল আমার সাথে যাবি, এটাই শেষ কথা। এ কি সর্বনাশ! জল যে একেবারে ঘরে উঠে গেছে। এখন কি উপায় হবে? সারা রাত বৃষ্টি হলে তো খাট অবধি জল চলে আসবে। আজকে রাতটা দাদার বাড়ি যাই, কাল মাধবী আসলে একটা ব্যবস্থা করা যাবে। দাদা, দরজা খোলো, খুব বিপদে পড়েছি। ও দাদা! না, দাদা মনে হয় ঘুম থেকে উঠবে না। কিরে, এত রাতে তুই? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা মানে মহা সমস্যা দাদা। ঘরে জল উঠে গেছে দাদা, তাই আজকের রাতটা তোমাদের এখানে থাকতে এসেছি। নিচু জায়গায় ঘর করতে বারণ করেছিলাম, সেই সময় তো আমার কথা তোরা শুনলি না। এখন তো বুঝতে পারছিস কত সমস্যা। ওখানে কি থাকা যায় বলতো? কি করব দাদা, কম দামে রমেশচন্দ্র কাকার কাছ থেকে জমিটা কিনেছিলাম। ভেবেছিলাম একবার বাড়ি বানানো হয়ে গেলে আর সমস্যা হবে না, কিন্তু দিন যত যাচ্ছে সমস্যার একেবারে শেষই নেই। আচ্ছা, বেশি কথা না বলে ঘরে আয়। তুই এই ঘরে ঘুমা, আমি পাশের ঘরে যাচ্ছি। না না দাদা, আমি কেন তোমার ঘরে ঘুমাবো? আমি বরং পাশের ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, কাউকে কোথাও যেতে হবে না। আজকে দুই ভাই এক ঘরে ঘুমাবো। ছোটবেলায় তো কত একসাথে ঘুমিয়েছি। ঠিক আছে দাদা। ঘর বাড়ি ফেলে যে সব কোথায় যায়। একটা দিনের জন্য বাড়িতে নেই আর সব চুরি হয়ে গেছে। এদিকে আবার ঘরে হাঁটু জল। ওদের কপালে এবছর অনেক দুঃখ আছে। ওদের দুঃখের কথা ভেবে আমাদের কি লাভ? আমাদের নিজেদেরই সংসার চলে না। চলো বাড়ি চলো, এখানে দাঁড়িয়ে অন্যের বাড়ির পাহারা দেওয়ার কোনো দরকার নেই। সবাই আছে, আমরাও একটু থাকি না। তুমি থাকলে থাকো, আমি বাড়ি গেলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, বিবেকের বাড়ি চুরি হয়েছে, তুমি জানলে কেমন করে? সকালে ঘুম থেকে উঠে এইদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। তারপর দেখি লোকজনের ভিড়, সবাই বলতে চুরি হয়েছে, তাই তোমাকে ডেকে নিয়ে আসলাম। কাল দেখছিলাম দেবের বউ আর বিধানের বউ ভ্যানে করে কোথায় যেন যাচ্ছিল। হ্যাঁ গো, আমার সাথে পথে দেখা হয়েছিল। বলছিল লতিকার দাদার ছেলের নাকি মুখে ভাত, তাই যাচ্ছে। হয়তো বিবেকও গেছে। বাড়িতে থাকলে তো আর চুরি হতো না। বিধানদের বাড়িতেও কি চুরি হয়েছে? না না, ওদের বাড়িতে চুরি হয়নি। আমার কিন্তু বেশ খারাপ লাগছে। খুব কষ্ট করে ঘরের সব জিনিসপত্রগুলো করেছিল, আর সব চুরি হয়ে গেল। এত খারাপ লাগার দরকার নেই। এখন চলো তো বাড়ি যাই। সকাল থেকে এখনো কিছু মুখে দেয়নি, খিদে পেট চোঁচো করছে একেবারে। চলো চলো। এ কি হয়ে গেছে গো? আমাদের ঘরে কিচ্ছু নেই। এদিকে জল তো প্রায় খাট অব্দি হয়ে গেছে। বিবেকই বা কোথায়? ও বাড়িতে থাকতে চুরি হলো কেমন করে? দোকানে গিয়ে দেখি। ও, তুমি বাড়ি এসেছো? আমাদের ঘরে তো হাঁটু অবধি জল হয়ে গেছে। ওই ঘরে থাকার মতো কোনো অবস্থা নেই। শুধু কি হাঁটু অব্দি জল? ঘরে সবকিছু চুরি হয়ে গেছে, তুমি জানো না? চুরি? কি বলছো তুমি? আমি তো কিছুই জানি না।
কাল রাতে যখন দেখি ঘরের মধ্যে জল, তখন আমি দাদার ওইখানে চলে গিয়েছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে দোকানে চলে এসেছি। দাদার ওইখানে যাওয়ার কি দরকার ছিল তোমার? কত কষ্ট করে আমি সংসারের সব জিনিসগুলো করেছিলাম, সব চুরি হয়ে গেল। ডাল চাল কিছুই নেই, আমাদের না খেয়ে থাকতে হবে। দিদির সাথে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। মন খারাপ করো না, আমি দোকান থেকে চাল ডাল দিচ্ছি, তুমি আজকের মতো চালিয়ে নাও। কাল সকালে বাজার করে নিয়ে আসবো। একটা কাজ করা যেতে পারে, কিছু দিনের জন্য দাদাদের বাড়িতে থাকলে হয়। ওদের তো 3টা ঘর, ঘর থেকে জল নেমে গেলে চলে আসবো। দিদির মা এসেছে, তাছাড়া 2 দিন পরে নাকি দিদির বোন আসবে। কোথাও যাওয়ার দরকার নেই, আমরা জলের মধ্যেই থাকবো। জলের মধ্যে থাকাটা নিরাপদ হবে বলে মনে হয় না, যে কোনো সময় বিষাক্ত সাপ পোকামাকড় এসে কামড় দিতে পারে। আচ্ছা, সে পরে ভেবে দেখলে হবে। তুমি আপাতত আজকের মতো ডাল আর চাল দাও। নিচে তো আর রান্না করতে পারবো না, কি যে রান্না করি বুঝতে পারছি না। এদিকে যে খোলা জায়গা, ইটের চুলা দিয়ে রান্না করব, যেভাবে বৃষ্টি হচ্ছে সেটাও তো সম্ভব না। তুমি এগুলো নিয়ে বাড়ি যাও, আমি একটু পরে আসছি। আমাদের গুবলুর মুখে ভাতের অনুষ্ঠানটা যা হলো, আত্মীয় স্বজনও অনেক এসেছিল। বৃষ্টি মাথায় নিয়ে প্রায় সবাই এসেছে, জিনিসও অনেক হয়েছে। তুই আর একটা দিন থাকতে পারতিস, তা না, তাড়াহুড়ো করে চলে আসছিস। আত্মীয় স্বজন ফেলে আমিও তোর সাথে চলে এলাম। একটা দিন থাকতে পারতাম, কিন্তু মাধবী থাকতে চাইলো না বলেই তো চলে এসেছি। এখন মনে হচ্ছে ওকে না নিয়ে গেলেই ভালো হতো। হ্যাঁ রে, কি দরকার ছিল বলতো ঝামেলা টেনে নিয়ে যাওয়ার? যাকগে, ভেবেছিলাম একা যাব, তাই সাথে করে নিয়ে গেছিলাম। আমার আবার একা কোথাও যেতে ভালো লাগে না। জামাই আসছে। মা কেমন আছেন? এবার অনেক দিন বাদই এলেন। আমি বাবা ভালোই আছি, কিন্তু তুমি গুবলুর মুখে ভাতে গেলে না বলে একটু খারাপ লাগছিল। সবাই তোমার খোঁজ করছিল। বৃষ্টি বাদলে আর যেতে ভালো লাগেনি, গেলেও সকালে উঠে আবার চলে আসতে হতো। তুমি অসময়ে বাড়িতে, রাত ছাড়া তো বাড়ি আসো না। আজকে কি তোমার কাজ তাড়াতাড়ি হয়ে গেল? তাড়াতাড়ি কাজ সেরেই বাড়ি ফিরলাম। রমেশ দাদার গোডাউনে হিসেবের কাজ তো, হিসেবে তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম বাড়ি যাই। কিন্তু আসবার পথে যা শুনলাম আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আবার কি শুনলে? কালকে রাতে বিবেকদের ঘরে জল উঠেছিল বলে আমার এখানে ঘুমাতে এসেছিল। সকালে উঠে আমি কাজে চলে যাই আর বিবেক দোকানে যায়। আমরা কিছুই সকালে শুনিনি, আসবার পথে শুনলাম বিবেকের বাড়ি গতকাল রাতে চুরি হয়েছে। এ কি কথা? আমি চিন্তা করে দেখলাম ওদের কিছুদিনের জন্য আমাদের এখানে থাকতে দেব। এই বিপদে দাদা হয়ে যদি পাশে না দাঁড়ায় তাহলে কেমন হবে বলো তো? আচ্ছা, আমি গিয়ে ওদের নিয়ে আসি। মাসিমা, আপনি? কতদিন পর দেখা হলো। তা কেমন আছেন? মেয়ের বাড়িতে বুঝি কিছুদিন থাকবেন? থাকতে চেয়েছিলাম, কিন্তু থাকা আর হবে বলে মনে হয় না। ভেবেছিলাম নিজের মতো করে মেয়ের বাড়িতে থাকবো। যাকগে এসব কথা। তা তুমি কেমন আছো? ভালো আর থাকি কেমন করে মাসিমা, সংসারের খুব অভাব। দুবেলা ঠিক মতো খাওয়াও জোটাতে পারি না। এবার আগে ভাগে বর্ষা শুরু হয়ে গেছে, তাই মানুষের ফসল আবাদিও ঠিক মতো হয়নি। মাসিমা, শুনলাম বিবেক আর ওর বউ আপনার মেয়ের বাড়ি থাকছে। তা এত মানুষের সংসার আপনার মেয়ে জামাই টেনে পারছে তো? সে কথা আর বলো না, যত সব ঝামেলা এসে উঠেছে আমার মেয়ের ঘাড়ে। মেয়েকে বললাম ঝামেলা সব ঘাড় থেকে নামিয়ে ফেলতে। সে যা বলেছেন। আপনার জামাই রমেশ দাদার গোডাউনে কাজ করে কতই বা মাইনে পায় বলুন? এতগুলো মানুষের সংসার চালাতে গিয়ে আপনার মেয়ে জামাই হিমশিম খেয়ে যাবে। আজকে এই লতিকার সাথে কথা বলবো, যদি বাড়ি থেকে ঝামেলা বিদায় না করে তাহলে আমি আর একদিন ওর বাড়িতে থাকবো না। আমার ছোট মেয়েটা দিদির বাড়ি বেড়াতে আসতে চেয়েছিল, থাকার জায়গা নেই বলে আসতে পারছে না। এটা কথা হলো? বোন তার দিদির বাড়িতে আসতে পারছে না, কি করি বা আসবে যদি থাকার জায়গায় না থাকে?
আচ্ছা মাসিমা, অনেক কথা হলো, আমি এবার যাই। ঠিক আছে, পরে এক সময় গল্প করতে এসো। আসবো মাসিমা, আসবো। তুমি এমন মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? আজকাল তোমার সাথে ঠিক মতো কথা বলা যায় না। হয়েছেটা কি তোমার বলো তো? কি হয়েছে বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? দোলা আসতে চেয়েছিল কিন্তু আসতে পারছে না। ভেবেছিলাম মা আর বোনকে নিয়ে কয়টা দিন শান্তিতে থাকতে পারবো, তোমার জন্য সব মাটি হয়ে গেল। তুমি কি বলতে চাইছো সরাসরি বলো। আর দোলা আসছে এদিকে, এদিকে আসবে। দোলা এসে থাকবেটা কোথায়, তোমার মাথার উপর? আরে বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমার মাথার উপরে থাকবে কেন? মা আর দোলা এক ঘরে থাকবে। ও আবার আলাদা ঘর ছাড়া থাকতে পারে না। আলাদা ঘর ছাড়া থাকতে পারে না? তাহলে আসবার দরকার নেই। আমি আমার ভাই আর তার বউকে বাড়ি ছেড়ে যেতে বলতে পারবো না। আর কতদিন থাকবে ওরা? আমাদেরই ঠিকমতো সংসার চলে না, আবার ওরা দুজন ঘাড়ে এসে পড়েছে। আমাদের সংসার চলে না তোমাকে কে বলেছে? শোনো লতিকা, এ বাড়িতে তোমার মা বোনের যেমন থাকবার অধিকার আছে, আমার ভাই আর তার বউয়ের তেমনই থাকবার অধিকার আছে। তাছাড়া ওরা তো সারা জীবন থাকবে না, ওদের ঘরের জল নেমে গেলে চলে যাবে। কেউ যদি ঘাড়ে এসে পড়ে তাহলে কি সহজে যায়? তাছাড়া ফ্রি ফ্রি খাওয়া পাচ্ছে। আর একটা কথা, তুমি আমার মা বোনকে ওদের সাথে তুলনা করবে না। আচ্ছা, তুমি তো আগে এমন ছিলে না, হঠাৎ করে তুমি এমন হয়ে গেলে কেন? তোমার সাথে তো ছোট বউয়ের খুব ভালো সম্পর্ক ছিল, ইদানিং তুমি ওদের দু চোখ পড়ে দেখতে পাচ্ছ না। এখানে উঠেছে, কবে যাবে তার ঠিক নেই। এভাবে ঘাড়ের ওপর বসে বসে খেলে আমি কি করে দেখতে পারি? ওদের চলে যেতে বলবে। যদি তুমি না বলতে পারো আমি বলবো। আর একটা কথাও বিধান আর মাধবীকে নিয়ে শুনতে চাই না। যদি ওদের নিয়ে কোনো কথা বলো, আমি ঘর ছেড়ে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, কিছু বলছি না। এই আমি মুখে তালা রাখলাম। আরে দেবেশ দাদা যে, কি মনে করে আমাদের দোকানে? তুমি তো কোনোদিন আমাদের দোকানে কিছু কিনতেই আসো না। ভাবছি এবার থেকে তোর দোকানে আসবো। এই যেমন আজকে এলাম 1 কিলো নুন কিনতে। জানিস বিবেক, তোর জন্য আমার খুব মায়া হয়। ঘরে জল আবার যা ছিল সব চুরি হয়ে গেছে। মায়া করে আর কি করবে, যা হওয়ার হয়ে গেছে। তবে আমার কি মনে হয় জানো, আশেপাশের কেউ হয়তো আমার ঘর থেকে জিনিস চুরি করেছে। আশেপাশের লোক কেন নেবে? তোর কি আশেপাশের লোকজনদের চোর মনে হয় নাকি? না, চোর মনে হয় না, কিন্তু একটা কথা কি জানো, অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়। তুই আবার আমাকে সন্দেহ করছিস না তো? দেখ দেবেশ, তোকে একটা কথা বলি, ঘরের দরজা খুলে যদি চলে যাস তাহলে তো চুরি হবেই। তুমি কি করে জানলে ওই দিন আমার ঘরের দরজা খোলা ছিল? ভাই, এইগুলো কি জানা লাগে? এমনিতেই বোঝা যায়। যাকগে এসব কথা, তুই আমাকে 1 কিলো নুন দে, পয়সা পরে দিয়ে যাব। দেবেশ দাদা, আমি কিন্তু বাকিতে বিক্রি করি না। তবে তুমি আজকে আমার দোকানে প্রথম এসেছো, তাই বাকিতে দিলাম। পয়সা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবে। আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন? 2-1 দিনের মধ্যে পয়সা দিয়ে দেব। এখন আমি গেলাম। ওগো শুনছো? না, কখন থেকে ডাকছি, ওঠার নাম নেই। রাতে বাড়ি থাকে না, আর দিনে এইভাবে ঘুমায়। কোথায় যে কি করে ওপরওয়ালাই জানে। কি হলো, ঘুম ভাঙছে না তোমার? আর তোমার জন্য ঠিক করে ঘুমাতে পারলাম না। এত ডাকছো কেন শুনি? ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই। বাজার না করলে আজকে চুলায় হাঁড়ি উঠবে না। রোজ বাজার করা লাগে। সেদিন না বাজার করে নিয়ে আসলাম, সব শেষ হয়ে গেছে। আমি কোথাও যেতে পারবো না। সারা রাত জেগে পরিশ্রম করি, এখন দিনের বেলা যদি ঘুমাতে না পারি তাহলে কেমন করে হবে? সারা রাত তুমি কি করো বলো তো? চুরি টুরি করো নাকি? আমার তো এখন মনে হচ্ছে মাধবী ঘর থেকে সেদিন তুমিই চুরি করেছিলে। হ্যাঁ, আমি চুরি করেছিলাম। চুরি করি বলে একবেলা খাওয়া জোটে, নইলে 2 জনে না খেয়ে মরতে হতো। সামান্য একটু জমি ছিল, সেখানে যা ফসল হয়েছিল সব বৃষ্টির জলে পচে গেছে। অভাব বলে কি চুরি করতে হবে? আর চুরি করা জিনিস তুমি রেখেছো কোথায়? বাড়িতে তো নিয়ে আসতে দেখি না। পাশের গ্রামের পরেশের কাছে সব কম দামে বিক্রি করে দিই। পরেশ আবার সেই সব চুরি করা জিনিস বেশি দামে বিক্রি করে। দেখো, তুমি মাধবীর ঘর থেকে যা যা চুরি করেছো সব ফেরত দিবা। বাবা, তুমি আবার ভালো হলে কবে? সারাদিন তো কুটনামি করে বেড়াও। কুটনামি করে বেড়াই আর যাই করে বেড়াই না কেন, চুরি তো আর করি না।
এখন থেকে তুমিও আর চুরি করবে না। চুরি দিয়ে আমি কি করব? আমার এই সোনার চুড়ি বিক্রি করে যা হয় তা দিয়ে তুমি একটা চায়ের দোকান দিবা, আর বাকি টাকা মাধবীর হাতে তুলে দিবা। তাই হবে, আজকে থেকে আমি আর চুরি করব না। দিদি তুমি ওঠো, আমি রান্না করছি। তুমি তো আমাকে কিছুই করতে দাও না, ঠিক মতো আমার সাথে কথাও বলো না। তোকে কিছু করতে হবে না, আমরা কাজ করব আর তোরা বসে বসে খাবি। দিদি তুমি এভাবে কথা বলছো কেন? বিপদে পড়ে তোমার ঘরে আমরা আশ্রয় নিয়েছি, বিপদ কেটে গেলে আবার চলে যাব। আমার ঘরের জল প্রায় নেমে এসেছে, 2-1 দিনের মধ্যে ঘরে উঠতে পারবো। তোদের আর কোথাও যাওয়া লাগবে না, সারা জীবন তোরা এখানে থেকে যাস আর পায়ের ওপর পা তুলে খাস। তোমার বাড়িতে আছি বলে তুমি কথা শোনাচ্ছ? ঠিক আছে দিদি, আজকেই চলে যাব। যাও দিন বাবু যাও, তোমরা চলে গেলে বাঁচি। আমাদের ছোট মেয়েটা একটু দিদির বাড়ি বেড়াতে আসতে চেয়েছিল, কিন্তু তোমাদের জন্য আসতে পারলো না। মাসিমা, আমাদের বড় অন্যায় হয়ে গেছে, এখানে আসাটা আমাদের ভুল ছিল। আপনি আজই আপনার ছোট মেয়েকে খবর দিয়ে নিয়ে আসবেন। তুই এখন এখান থেকে যা, তোর সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। দিদি আজকে সন্ধ্যায় আমরা চলে যাব। এতদিন যখন আমাদের জ্বালা সহ্য করেছো, আর একটা বেলা সহ্য করো। আমি গেলাম দিদি। যত সব, আজকে থেকে শান্তিতে থাকতে পারবো। এই নাও মা, মাছের মাথাটা খাও, আজকে তোমার জামাই বড় মাছ কিনে এনেছে। মাছের মাথাটা তুমি বিবেককে দিতে পারতে। এ কি বিবেক, তোর প্লেটে তো শুধু মাছ আর ডাল কেন? লতিকা, বিবেককে মাছ দাও। মাছ খেতে হলে পয়সা থাকা লাগে, বসে বসে আর কত গিলবে। থাক, আমার মাছ লাগবে না, আমি ডাল ভাত ভালোই খেতে পারছি। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি জানো এ মাছ কে কিনেছে? দাদা থাক না, কিছু বলার দরকার নেই। তুই চুপ কর, আজকে আমাকে সব বলতে হবে। শোনো লতিকা, 2 মাস ধরে আমার কাজ নেই, সকালে বাড়ি থেকে বের হই যাতে তোমরা বুঝতে না পারো, আর এই 2 মাসের খরচ সব বিবেক একা করে। আমি তোমার কথা বিশ্বাস করি না, ওদের হয়ে তুমি আমাকে মিথ্যা বলছো। আমার কথা বিশ্বাস না হলে করবার কিছু নেই। কালকে থেকে আমি আর বাইরে বের হব না, তখন ঠিকই তুমি বিশ্বাস করবে। বিবেক সাহায্য না করলে আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হতো। আমি ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে আমি এমন হয়ে গেছি আমার মায়ের জন্য। মা আমাকে সবসময় কুবুদ্ধি দিয়ে মাথাটা খেয়ে নিয়েছে। ও, এখন তো সব দোষ আমার। তোমারই তো দোষ। কাল সকালে তুমি বাড়ি চলে যাবে, আমি আর কোনো অশান্তি চাই না। দিদি মাসিমা কিভাবে বলো না, উনি কষ্ট পাবেন। আর যা হয়ে গেছে তুমি ভুলে যাও, আমরাও কিছু মনে রাখবো না দিদি। কতদিন পর নিজের ঘরে এলাম। ওগো, এই নিচু জায়গাটা মাটি দিয়ে ভরাট করতে হবে, সামনের বছর যাতে বর্ষার সময় কোথাও যেতে না হয়। কয়েকদিনের মধ্যে মাটি দিয়ে ভরাট করব, ঘরের জন্য কিছু জিনিস কিনতে হবে, সব তো গেছে চুরি হয়ে। সব আস্তে আস্তে হবে। তবে একটা কথা ভেবে খুব খারাপ লাগছে, দাদার কাজটা যদি চলে না যেত খুব ভালো হতো জানো। দাদার কাজটা তো যায়নি, বৌদি আর মাসিমাকে শিক্ষা দেওয়ার জন্য দাদা 1 মাস ছুটি নিয়েছে, সামনের মাস থেকে আবার কাজে যাবে। যাক বাবা, শুনে ভালো লাগলো। তোমরা এই নে মাধবী টাকা, তোদের ঘর থেকে সেদিনও সব কিছু চুরি করে বিক্রি করে দিয়েছিল। জিনিসপত্রগুলো তো নেই, তাই টাকাই ফেরত দিতে এসেছি। আমি আগেই বুঝতে পেরেছিলাম দেবেশ দাদা চুরি করেছে। উমা বৌদি, টাকা তোমাদের ফেরত দেওয়া লাগবে না, এই টাকা দিয়ে তোমরা কিছু করো। এই টাকা যে নিতে পারবো না। নিজের দিদি মনে করে দিচ্ছি, এবার তো নিতে পারবে। তোমরা আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। একটা চায়ের দোকান দিয়েছি, এখন থেকে চা বিক্রি করে সংসার চালাবো। আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আপনাকে আর মাফ চাইতে হবে না। আর একটা কথা, এখন থেকে আমরা সবাই সবার বিপদে পাশে দাঁড়াবো। বলুন দেখি, আমরা কার মুখে ভাতে গিয়েছিলাম? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।